অলরাইট, তাহলে আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে পাইলের লোডটা কিভাবে ট্রান্সফার হয়। পাইলের লোডটা ট্রান্সফার হয় মূলত দুই ভাবে। একটা হচ্ছে নিচে যদি হার্ড লেয়ার থাকে তাহলে এন্ড বিয়ারিং এবং স্কিন ফ্রিকশন একসাথে, আর যদি নিচে হার্ড লেয়ার না থাকে তাহলে শুধুমাত্র স্কিন ফ্রিকশনের মাধ্যমে হয়। মানে মূলত দুইটা এফেক্টের মাধ্যমে হয়। একটা হচ্ছে কি স্কিন ফ্রিকশন, একটা হচ্ছে এন্ড বিয়ারিং। যে সয়েলের এই পাশে স্কিন ফ্রিকশন আসবে আর নিচে থাকবে এন্ড বিয়ারিং। তো এই দুইটা এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখন স্যান্ডি সয়েল এবং ক্লে সয়েল দুইটার জন্য এন্ড বিয়ারিং এবং স্কিন ফ্রিকশন আলাদাভাবে ক্যালকুলেট করতে, মানে আলাদা ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে হয়। তো এখানে দেখেন যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ইজ ইকুয়ালস টু এন্ড বিয়ারিং প্লাস কিউএফ, মানে স্কিন ফ্রিকশন। তো এখন এখানে কিউবি মানে বড় হাতের কিউবি, যেটা এখানে দেখা যাচ্ছে বড় হাতের কিউবি মানে এন্ড বিয়ারিং হচ্ছে ছোট হাতের কিউবি ইন্টু এবি। এইটা বলতে আসলে কি বুঝায়, এইখানে কিউবি মানে হচ্ছে গিয়ে আমার স্ট্রেস আর এরিয়া। স্ট্রেস আর এরিয়া গুণ করলে তো আমি টোটাল ফোর্সটা পাই। তো স্ট্রেসটা কিভাবে বের করব সেইটা ক্লে এবং স্যান্ডের জন্য ভিন্ন, কিন্তু এরিয়াটা একই। তো এন্ড বিয়ারিং এর জন্য এরিয়াটা হচ্ছে, ধরেন এটা যদি একটা পাইল হয় তাহলে কি হবে, এটা পাইলের এই যে সার্কেলটা, পাইল তো সাধারণত সার্কুলার হয়, আর আমাদের যেটা প্রিকাস্ট পাইল সেগুলো চারকোনা হয়ে থাকে। তো আমাদের পরীক্ষার জন্য সাধারণত এই ধরনের সার্কুলার পাইলই দেয়, কাস্টিং সিটু পাইল। তো এদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই এরিয়াটার জন্য, এই এরিয়াটা হচ্ছে আমার বিয়ারিং এরিয়া। বিয়ারিং এরিয়া অফ দ্য বেজ অফ পাইল, এইটাকে আমরা বলি হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। মানে একটা সার্কেলের এরিয়া কত, পাই ডি স্কোয়ার বাই 4। ডি হচ্ছে তার ডায়ামিটার, এটাকে আমরা বলি হচ্ছে এপি। আর যখন স্কিন ফ্রিকশন হবে, স্কিন ফ্রিকশনটা হয় কি এই ইটার উপরে, এই সিলিন্ডারের উপরে। তো আমরা যেটা করি যে ধরে নেই পাইল কি একটা সিলিন্ড্রিক্যাল শেপ মেম্বার, তাই না? তো এই সিলিন্ডারের যেটা স্কিন ফ্রিকশন আসে সেইটা আসবে। এখন এই স্কিন ফ্রিকশনের জন্য এরিয়াটা আসে হচ্ছে একটা সিলিন্ডারের এরিয়া, এইটাকে আমরা বলি হচ্ছে এইভাবে যে পাই আর এইচ, পাই আর এইচ, এটা হচ্ছে এই সিলিন্ডারের এরিয়া। আরে একটা মিনিট অ্যাড করে নিই। তাহলে এখন এই এরিয়াটা যখন আমরা বুঝে ফেললাম, এখন আমরা স্কিন ফ্রিকশনের স্কিন ফ্রিকশন আর এন্ড বিয়ারিং এর একটা জিনিস একটু বুঝি। সেটা হচ্ছে গিয়ে দেখেন, আমরা সাধারণত স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট যখন করি, যেটা আমরা আজকে একটু আলোচনা করব, সেইখানে দেখব যে এরকম প্রতি 5 ফিট বা 1.5 মিটার পর পর আমরা স্যাম্পল কালেক্ট করি। এই জন্য আমরা কি করি, প্রতি 5 ফিটের টোটাল কিউ ইউটা বের করি। সেটা কি কিউ বি। তাহলে ধরেন কিউ এই ফার্স্ট লেয়ারের জন্য আমার এইটা হচ্ছে গিয়ে কিউ বি 1 প্লাস কিউ এফ 1। এখন এইটা গেল প্রথম অংশের জন্য। তারপরে দ্বিতীয় 5 ফিটে যখন যাব, অর্থাৎ তখন আসবে কি আমার এই টোটালটা, প্রথম অংশে হচ্ছে গিয়ে এতটুকু, তাই না? তারপরে যখন আমরা 10 ফিটের পাইলের ক্যাপাসিটি বের করব, তখন এটা হবে কিরকম, কিউ ইউ 2, অর্থাৎ এইখানে যে এন্ড বিয়ারিং সেইটা, কিন্তু স্কিন ফ্রিকশন হবে কতটুকু, এই এই অংশটার স্কিন ফ্রিকশন প্লাস এই অংশটার স্কিন ফ্রিকশন, অথবা এই টোটাল সিলিন্ডারের স্কিন ফ্রিকশন, তাই না? যে আমরা যখন এতটুকু করব তখন এতটুকু সিলিন্ডারের কাজ, তারপরে যখন এই লেয়ারে আসবো তখন এই পুরাটা সিলিন্ডারের কাজ। এই জন্য কিউ ইউ 2 টা হয় এরকম যে কিউ বি 2 প্লাস কিউ এফ 1 প্লাস কিউ এফ 2, অর্থাৎ এই দুইটা যোগফল। তাহলে কিউ ইউ 3 তে যখন আসবো তখন কি হবে বলেন তো, তাহলে তখন আমার ক্যাপাসিটিটা কি হবে,
যখন আমি QU3 তে আসবো, মানে এই লেয়ারে আসবো, তখন বলেন দেখি। উপরের দুইটা যোগ প্লাস নিচেরটা। এক্স্যাক্টলি, উপরের, তাহলে এটা হবে হচ্ছে এরকম, QB3 প্লাস QF1 প্লাস QF2 প্লাস QF3। এইভাবে করে আমরা এন্ড বিয়ারিং এর স্ক্রিন ফ্রিকশন ক্যালকুলেট করব। তো ফার্স্টে এখন তাহলে আমরা চলে যাই যে এরিয়া পেয়ে গেলাম, এরিয়া কিভাবে বের করব বুঝলাম, এই দুইটা কি জিনিস বুঝলাম, কিন্তু এই যে কিউবি আর এফএস এই দুইটা এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে যদি আমাদের হয় কোহেসিভ সয়েল বা ক্লে সয়েলের জন্য হয়, তখন কিউবি মানে হচ্ছে এইটা সিবি ইন্টু এনসি, এটা হচ্ছে কিউবি, আর এটা হচ্ছে এফ এস, আলফা সিইউ। এখন এখানে কি কি, সিবি মানে হচ্ছে আমাদের কোহেশন। কোহেশনটা কি, কোহেশনটা হচ্ছে আমার এই লেয়ারের কোহেশন। ধরেন এখানে দুইটা লেয়ার আছে, তাহলে এই লেয়ারের কোহেশন এটা হচ্ছে সিবি, এটা সিবি। আর এনসি কি, এনসি হচ্ছে একটা বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। এই বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরকে আমরা বিএনবিসি তে এটার আছে, তবে এটা আমরা অ্যাজ ইউজুয়ালি 9 ধরে নিই, অ্যাজ ইউজুয়ালি 9 ধরে নিই। হ্যাঁ, তাহলে এইটা টোটাল আমার আসলো হচ্ছে সিবি ইন্টু, মানে 9 সিবি এইভাবে লিখি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সিবি ইন্টু 9 লিখে 9 সিবি এইভাবে লিখি। আর আলফা যেটা, আলফার ভ্যালুটাও ভ্যারি করে। আর সিইউ মানে হচ্ছে কি, যে এই লেয়ারের সিইউ, এই লেয়ারের সিইউ এরকম আলাদা আলাদা। অর্থাৎ প্রথম লেয়ারের জন্য যখন বের করবো তখন এই লেয়ারের সিইউ আর সিবি লাগবে, তারপরে দ্বিতীয় লেয়ারে যখন আসবো তখন সিবিটা, মানে 9 সিবি, তো এই সিবিটা এই লেয়ারেরই আসবে, কিন্তু সিইউ কি হবে এই লেয়ারের জন্য আলাদা, এই লেয়ারের জন্য আলাদা, এভাবে কিউমুলেটিভ আসবে। আচ্ছা, তাহলে এইটা যদি হয়ে যায়, এখন আমাদের তাহলে আলফার ভ্যালুটা কিভাবে পাবো, আলফাকে আমরা বলি হচ্ছে অ্যাডহেশন ফ্যাক্টর। অ্যাডহেশন ফ্যাক্টরের আলফা 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 আলফা, আচ্ছা আলফা ভ্যালু এখানে দেওয়া নাই, তো আলফা ভ্যালু সাধারণত আমাদের পরীক্ষায় দেওয়া থাকে, পরীক্ষায় দেওয়া থাকে। আর যদি সন্দেহ থাকে তাহলে আমি বিএনবিসি তে দেখাই দিচ্ছি যে কোথায় আলফা ভ্যালু পাবেন। সেটা হচ্ছে এখানে শ্যালো 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 ডিপ, আলফার ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে আলফার ভ্যালু। যদি সিইউ এর ভ্যালু 25 কিলোনিউটন পার মিটার স্কোয়ার থেকে কম হয় তাহলে 1, যদি 70 কিলোনিউটন পার মিটার স্কোয়ার থেকে বেশি হয় তাহলে 0.5, যদি এই দুইটার মাঝে হয় তাহলে এটা হয় হচ্ছে ইন্টারপোলেশন হয়। তো এইটাকে অনেক বইতে 0.65 ও লেখে, 0.65। হ্যাঁ, অনেক বইতে এটাকে 0.65 ও লেখে, অনেক বই আর পরীক্ষার হলে অনেক সময় এই ভ্যালুটা দেওয়া থাকে। তো ধরেন এই ভ্যালুটা দেওয়া নাই, তো তখন আপনি ধরে নিতে পারেন যে 0.65। 0.5 আর 1 এর এভারেজ করে দুইটার মাঝামাঝি আসে হচ্ছে 0.75, তো এটা থেকে আরেকটু কমায় ধরে 0.65। বোঝা গেল যে এই আলফার ভ্যালুটা। এইভাবে করে আমরা কোহেসিভ সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারি। তো একটা অঙ্ক আগে একটু দেখে নিই, যেমন এইটা, এটা কি, এই যে এ কংক্রিট পাইল ইজ 18 ইঞ্চিস, একটু দাঁড়ান অ্যাড করে নিই। হ্যাঁ, a concrete pile is 18 inches in diameter and 50 feet long, driven into a homogeneous mass of clay of medium consistency. The water table is at ground surface. The unit cohesion of soil under undrained completion is এত. The adhesion factor is 0.75. Complete QU and QA factor of safety 2.5. তাহলে দেখেন আমাদের
ফাইলটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে 50 ফিট, 50 ফিট, এটা হচ্ছে গিয়ে কত 18 ইঞ্চি। তাহলে এটার এবি বের করলাম, এএস বের করলাম। এবার আমাদের লাগবে হচ্ছে স্কিন ফ্রিকশন আর এন্ড বিয়ারিং। তো স্কিন ফ্রিকশন যদি বের করি কিউএস, এটা হচ্ছে আলফা ইন্টু সিইউ। আলফার ভ্যালু দেওয়া আছে কত 0.75, আর সিইউ এর ভ্যালু দেওয়া আছে কত, দেখেন এখানে দেওয়া আছে ইউনিট কোহেশন। কোহেশন যেহেতু ডাইরেক্ট দেওয়া আছে, তাহলে এটা আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে 1050, তাই না? এইটার সাথে আমাদের গুণ হবে হচ্ছে কত, এই এরিয়াটা এএস, এএস এর এরিয়াটা গুণ দিয়ে দিলাম। এএস কত আসে 235.5। আচ্ছা, এইটা করে এই টোটালটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কিপসে পাই, তাই না? আর যদি 2000 দিয়ে ভাগ করি তাহলে পাই হচ্ছে টনে। কেউ কি সাইটে থেকে ক্লাস করতেছেন? আপনার ওই মেশিনের শব্দ আসতেছে। ভাইয়া 9টা আসলো কিভাবে? 9টা এইটা আসলো হচ্ছে গিয়ে আমাদের কোডেই দেওয়া আছে। 9 যে দেখেন এনসির ভ্যালু এইটা হইলে, এই যে এই কন্ডিশন হইলে এইটা সব সময় এইটা হচ্ছে এনসির সূত্র। আর এই 9 যেটা, এটা হচ্ছে ই। তো এনসি ইজ দ্য বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর ফর ডিপ ভ্যালু অফ দ্য ফাউন্ডেশন, দ্য ভ্যালু ইজ ইউজুয়ালি 9। তো আমরা এটা ধরে নেই 9, 9 এর থেকে কম আমরা আর ধরে নিই না। মানে এই যে রেশিওটা চেঞ্জ হলে তো এটা 9 এর থেকে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা ইউজুয়ালি এটাকে 9 ধরে নিই। বুঝা গেল এবার 9 কোথা থেকে আসলো? সব ক্ষেত্রে কি 9 হবে? সব ক্ষেত্রে আমরা 9 ধরে নিই। সব ক্ষেত্রে 9 ধরে নিই। তাহলে এখন সিবির ভ্যালুটা বের করতে হবে, আর এনসির ভ্যালুটা তো 9 দেওয়া আছে। সিবির ভ্যালু হচ্ছে কত, এই যে এইটা 1050। যদি এক লেয়ারে থাকে তাহলে তো একটাই, যদি 2 লেয়ার হয় তাহলে প্রথম লেয়ারের জন্য সিবি বের করতে হবে। সরি, সিবি তো লাস্টের লেয়ারেই পাবো, সিইউটাকে আমাদের চেঞ্জ করতে হবে। সিইউ 2 লেয়ারে বের করে এইখানে সিবিটা বের করতে হবে। সিবি 1050ই থাকবে এখানে, আর সিও 1050 থাকবে, যেহেতু একটা মাত্র লেয়ারের জন্য আমাদের বের করতে হয়েছে। তাহলে এখন কিউ ইউ পেয়ে গেলাম, এইটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে আমরা পাই এত। তো কিপকে এখানে আমরা অনেক সময় 2 দিয়ে ভাগ করে এটাকে 40 টন এরকমও দিতে পারি। সাধারণত আমাদের প্র্যাকটিক্যাল কাজে মনে রাখবে পাইলের ক্যাপাসিটি আমরা টনে দিই, টনে আনি। 1 টন মানে হচ্ছে গিয়ে 2000 কিপস, সরি 2000 কিপ না, 2 কিপস, আর 2000 পাউন্ড, আর 9.81 কিলো নিউটন। তো 9.81টাকে আমরা ইউজুয়ালি এখানে 10 লিখি, 10 কিলো নিউটন এইভাবে করে লিখতে পারেন। কারণ কি এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে 2.204, আর এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে 9.81। তো আমরা কি করি যে ইজি গোর জন্য এটাকে 2 ধরে নিই, এটাকে 10 ধরে নিই। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পাইলের ক্যাপাসিটি। যারা অলরেডি জব করেন তাদের জন্য কিন্তু এটা ইজি। আচ্ছা, তারপরে এই তাহলে আমাদের কোহেসিভ সয়েলের জন্য এখন আমার মনে হয় আশা করি আপনারা পারবেন নাকি? কোহেসিভ সয়েলের জন্য কি আমরা পারবো? জিনিসটা অনেক ইজি না? কি পারবো? জি স্যার, চেষ্টা করব। পারা যাবে না? ইজি, খালি সূত্র সবই দেওয়া আছে, সূত্রে বসাবেন আর অঙ্ক জি হয়ে স্যার, হবে। জি স্যার, পারবো। ট্রাই আচ্ছা, করি স্যার, সমস্যা হলে বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা স্যান্ডি সয়েলের জন্য। স্যান্ডি সয়েলের জন্য কিউবি যেটা, এইটাকে আমরা প্রকাশ করেছে সিগমা এন কিউ দিয়ে, আর এফএস যেটা সেটাকে আমরা প্রকাশ করেছে কে সিগমা টেন টেল, এইভাবে করে। তাহলে এখন একটা একটা করে আমরা বুঝি যে সিগমা মানে হচ্ছে কি বলেন তো? সিগমা মানে কি? সিগমাকে আমরা কিভাবে, কি কোন কোন দুইটা জিনিস গুণ দিলে সিগমা পাওয়া যায় বলেন? কোন দুইটা জিনিস? এটা হচ্ছে জিওটেকের একদম ফার্স্ট ক্লাস থেকে পড়াচ্ছি, বলেন। গামা এইচ। গামা এইচ, রাইট।
যদি পানি না থাকে তাহলে গামা এইচ, পানি থাকলে গামা প্রাইম এইচ। মানে আগের অঙ্কে যে সিইউটা কখন কিউ/2 যদি আমার প্রশ্নে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ বলা থাকে তখন কিউ/2, আর যদি বলা থাকে কোহেশন তাহলে তো সি ভ্যালু ডাইরেক্টলি ব্যবহার করবেন। কোহেশনের আরেকটা নাম হচ্ছে আনড্রেইনড শিয়ার স্ট্রেন্থ। আনড্রেইনড শিয়ার স্ট্রেন্থ আর আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থের মধ্যে গোলমাল করে ফেলে না। যদি আনড্রেইনড শিয়ার স্ট্রেন্থ বলা থাকে তাহলে সেটা ডাইরেক্ট সি বলে, আর আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ ওইটা হইলে তাহলে দুইটা ভাগ দিবেন। বুঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সিগমা পেলাম। এবার এনকিউ, এনকিউ হচ্ছে কি আরেকটা বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এনসির মতো। এনকিউ এর ভ্যালুটা এইটা হচ্ছে এইভাবে। এনকিউ এর ভ্যালু দেখি আমাদের বিএনবিসি তে যেটা হচ্ছে, দেখেন এনকিউ এর ভ্যালুটা এই ফাই এর সাথে ডিপেন্ডেন্ট। তো পরীক্ষার হলে এইটা দিয়ে দিবে এই এনকিউ এর ভ্যালুটা আপনাকে, আর এই অ্যাঙ্গেল থেকে আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি আমরা অ্যাঙ্গেল দেখে এই এনকিউ এর ভ্যালুটা বের করি, কিন্তু আপনারা যখন পরীক্ষায় অ্যান্সার করবেন তখন আপনাদেরকে এই এনকিউ এর ভ্যালুটা এবং ফাই এর ভ্যালুটা দুইটাই দেওয়া থাকবে স্যান্ডিসলের জন্য। আমরা এই অঙ্ক দেখলেই বুঝতে পারবো। তাহলে এখানে এনকিউ, কারো যদি প্রশ্ন থাকে তাহলে একটু মিউট করে রাখবেন। আচ্ছা, তাহলে এখন সিবি পেয়ে গেল। আচ্ছা সরি, এটা না তো, এইটা হয়ে গেল এইটা। তাহলে এখন আমরা পেলাম হচ্ছে সিগমা এনকিউ। এবি তো আমরা একটু আগে বের করলাম কিভাবে বের করতে হবে, আর এখানে আসলে হচ্ছে এখন স্কিন ফ্রিকশন। স্কিন ফ্রিকশনটা একটু ভেজাইলা, এটা হচ্ছে কে সিগমা টেন ডেল্টা এএস। প্রথমে আসি হচ্ছে এই সিগমা অ্যাভারেজ। সিগমা অ্যাভারেজ আর সিগমার মধ্যে পার্থক্যটা কোথায়? সিগমা মানে হচ্ছে গিয়ে যদি ধরেন এই লেয়ারে করব, এই লেয়ারের এন্ড বিয়ারিং এর জন্য সিগমা বি, আর সিগমা কত এভারেজ হচ্ছে সিগমা এফ ওয়ান ধরলাম স্কিন ফ্রিকশনের জন্য। আবার যখন এই লেয়ারে যাব তখন কিন্তু কি হবে, যে সিগমা বি হবে এতটুকু, সিগমা বি হবে কোনটা, এই পুরাটার জন্য। প্রথমে এখানে তাহলে এই লেয়ারের ক্ষেত্রে সিগমা বি হবে হচ্ছে গামা ওয়ান, গামা এইচ ওয়ান, আর এই লেয়ারে হবে হচ্ছে গিয়ে গামা, যদি এটা গামা ওয়ান হয় আর এটার হাইট যদি এইচ ওয়ান হয়, আর এটার হাইট যদি, এটা যদি গামা টু আর হাইট যদি এইচ টু হয়, তাহলে হবে হচ্ছে গামা ওয়ান এইচ ওয়ান প্লাস গামা টু এইচ টু। কিন্তু স্কিন ফ্রিকশন কি হবে? স্কিন ফ্রিকশন হবে কিন্তু এখানে গামা ওয়ান এইচ ওয়ান, আর এইখানে স্কিন ফ্রিকশন হবে হচ্ছে গামা টু এইচ টু। পার্থক্যটা বোঝা গেল যে কোনটাই কি, যে স্কিন ফ্রিকশন হবে কিন্তু প্রতি লেয়ারে লেয়ারে এবং কিউমুলেটিভলি, কিন্তু এন্ড বিয়ারিং হবে হচ্ছে কি প্রতি লেয়ারের টোটালটা। এটা কি পার্থক্যটা কি বোঝা গেল? একটু যদি বলেন। কি বুঝা না গেলে বলেন, বুঝা গেল আর একবার একটু রিপিট করুন। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন যখন স্কিন ফ্রিকশন বের করি তখন কি প্রতিটা লেয়ারে আলাদা আলাদা বের করব। তাহলে এই লেয়ারের উপরের এই লেয়ারটার জন্য এন্ড বিয়ারিং কত, এন্ড বিয়ারিং এর যে সিগমা বি যেটা, সেটাকে আমরা বলছি হচ্ছে গামা ওয়ান এইচ ওয়ান। আবার এইটার স্কিন ফ্রিকশনের যে সিগমা এভারেজ সেইটাকে আমরা বলছি হচ্ছে গামা ওয়ান এইচ ওয়ান। শেষ। দ্বিতীয় লেয়ারে যখন যাচ্ছি তখন স্কিন ফ্রিকশন কি প্রতি লেয়ারের জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হয়। এই জন্য এইটার জন্য এই লেয়ারের জন্য স্কিন ফ্রিকশন কিন্তু গামা টু এইচ টু, কিন্তু এন্ড বিয়ারিং হচ্ছে গিয়ে এই টোটালটার জন্য, টোটাল পাইলের জন্য। অর্থাৎ এইখানে গামা ওয়ান এইচ ওয়ান প্লাস গামা টু এইচ টু। তার নিচে যখন যাব, এই লেয়ারে যখন আসবো, এই লেয়ারের জন্য আমার স্কিন ফ্রিকশন একই থাকবে গামা থ্রি এইচ থ্রি, কিন্তু এন্ড বিয়ারিং যেটা হবে এটা হচ্ছে গামা এফ যদি লিখি, মানে সিগমা এফ, আর এটা যদি সিগমা এন্ড বিয়ারিং লিখি তাহলে এটা হবে কি গামা ওয়ান এইচ ওয়ান প্লাস গামা টু এইচ টু
প্লাস গামা 3H3। বুঝা গেল যে এই সিগমা আর সিগমা এভারেজের মধ্যে পার্থক্যটা কোথায়? জি ভাই বুঝছি। আচ্ছা, বাকিরা কয়েকজন বলছিলেন যে আরেকবার বলার জন্য? হ্যাঁ, তাহলে আগাই না? আচ্ছা, জি ভাইয়া done। আচ্ছা তাহলে এখন আগাই। এই তারপরে হচ্ছে এনকিউ এর কথা বললাম, সিগমা সিগমা এভারেজের কথা হয়ে গেল। এবার আসি হচ্ছে কে। কে মানে হচ্ছে এভারেজ ল্যাটারাল আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট, অর্থাৎ আমার এইটা যদি পাইল হয়, পাইলের এখানে যে সয়েলটা থাকবে এর এখানে তো ল্যাটারাল প্রেসার আসবে, এই জন্য এইটা এই স্কিন ফ্রিকশনের ক্ষেত্রে এই কেটা আমাদের প্রয়োজন হয়। এখন কে এর ভ্যালু নিয়ে আসলে নানা মুনির নানা মত। আমাদের বিএনবিসি তে কিছু মুনি কিছু মত দিছে, আবার কি বলে বিএনবিসি তে বলছেন, আবার অ্যাস্ট্রোতে একরকম, এসি তে একরকম। তো এই কে এর ভ্যালুটা দেখে আমাদের বিএনবিসি যেটা বলছে সেটা হচ্ছে গেল এটা হচ্ছে বিটা কে, বিটা মেথড কে। কে দেখেন এখানে কে কে টেন ফাই এই পুরা টার্মটাকে বিএনবিসি বিটার আন্ডারে নিয়ে এসছে, বিটা ইন্টু সিগমা জেড। তো এইটা এই জন্য আর আমাদের বিএনবিসি কে এর কোনো কথা বলে নাই। তো রাজাপাকসে বলছেন কে এর ভ্যালুটা হবে এইরকম 1 মাইনাস সাইন ফাই। ফাই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে এই কে এর ভ্যালু রাজাপাকসে বলছেন 1 মাইনাস সাইন ফাই, অর্থাৎ যেহেতু আমাদের পাইলটা অ্যাট রেস্ট কন্ডিশনে থাকে তাই আমরা অ্যাট রেস্ট কন্ডিশনেরটা নিব। আবার বাওয়েলস বলছেন কি, বাওয়েলস বলছেন হচ্ছে জিনিসটা এরকম যে কে নট ইন্টু এফ প্লাস কে ওয়ান মানে কে অ্যাক্টিভ প্লাস কে প্যাসিভ ডিভাইডেড বাই 2 প্লাস এফ। তো এইখানে সাধারণত এফ ফ্যাক্টরটা 1ই হয়। তার মানে কি যে একটা কি বলে রেস্ট, অ্যাট রেস্ট কন্ডিশন, অ্যাক্টিভ কন্ডিশন, প্যাসিভ কন্ডিশন, এই তিনটার এভারেজ করলেই আমরা পাচ্ছি হচ্ছে কে। পরীক্ষার খাতায় যদি কে এর ভ্যালু দেওয়া না থাকে তাহলে এই জাস্ট এই সিম্পল এইটা ব্যবহার করলেই আমাদের হবে কে ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই। বোঝা গেল? তো কে এর ভ্যালু হচ্ছে জেনারেলি ভ্যারিজ বিটুইন 0.3 থেকে 0.75, এভারেজ ভ্যালু 0.5 ইজ অ্যাডপ্টেড। তো আমার মতে যেটা হচ্ছে যে যদি ফাই এর ভ্যালু, কে এর ভ্যালু যদি ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে ওই কে এর ভ্যালুটা ইউজ করবেন। যদি কে এর ভ্যালু দেওয়া না থাকে কিন্তু ফাই এর ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই ফাই থেকে কে এর ভ্যালুটা বের করে নেবেন। এটার এভারেজ 0.5 নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপরে আমাদের কে এর ভ্যালুটা হয়ে গেল। এবার আসি হচ্ছে ট্যান ডেল্টা। ডেল্টার আবার একটা ব্যাপার আছে, যদি আমার কংক্রিট স্টিলের পাইল হয় তাহলে ডেল্টার ভ্যালু 20 ডিগ্রি, কংক্রিটের পাইল হলে ডেল্টার ভ্যালু হচ্ছে 0.75 মানে ফাই যত হবে তার 3/4। আর উড যদি হয় তাহলে হচ্ছে 2/3, মানে হচ্ছে যদি আমরা কংক্রিটের পাইল দেই, কংক্রিট আর এখানে কি হচ্ছে মাটি, সয়েল, সয়েল আর কংক্রিটের মধ্যে যেই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেটা কমে আসে 0.755। যখন বল্লি পাইল ইউজ করি, কাঠের টিম্বার পাইল, তখন এটা নেমে আসে হচ্ছে 0.675। তো সাধারণত আমাদের পরীক্ষায় কংক্রিটের পাইলই আসে। আপনাদের ফাই এর যে ভ্যালু দেওয়া থাকবে ওই ফাই ভ্যালু থেকে 0.755 করে আমরা সিগমার ভ্যালুটা বের করব, তারপরে সিগমার ভ্যালু থেকে ট্যান সিগমা বের করব। তাহলে এইটুকু ক্লিয়ার এই জিনিসগুলা? এই যে এইটুকু কি ক্লিয়ার হয়েছে যে কোন প্যারামিটার কিভাবে বের করব, কোন প্যারামিটারের ভ্যালু কত? জি ভাই। ওকে,
তাইলে এবার আসি হচ্ছে আরেকটা জায়গায়, যে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল ডেপথ। এটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, এই যে এল প্রাইম। এটাকে ক্রিটিক্যাল ডেপথ কেন বলা হয়? ক্রিটিক্যাল ডেপথ বলা হয় এই কারণে যে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে আমরা ধরেন সব কি হবে, যোগ হইতে হইতে যাবে, তো স্কিন ফ্রিকশন কি হবে, আমরা কি করি যে প্রথমে 1 লেয়ারের টানি, তারপর এটা 1 লেয়ার প্লাস 2 লেয়ারের টানি, প্লাস 1 2 প্লাস 3 লেয়ারের টানি। তাহলে এরকম করে করে যদি 100 নাম্বার লেয়ারে যাই, তাহলে কি হবে যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলা লেয়ার আছে সবগুলার স্কিন ফ্রিকশন আমার যোগ করে কিউমুলেটিভ আকারে আসবে। কিন্তু এইটা পরীক্ষা করে দেখা গেছে যে এই পরীক্ষাটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইলট টেস্ট। পাইলট টেস্টের মাধ্যমে দেখা গেছে যে আমাদের এই যদি স্যান্ডি সয়েল হয় তাহলে তার এই স্কিন ফ্রিকশনটা একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত বাড়তে থাকে, বাড়তে বাড়তে তারপরে আর বাড়ে না, সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। এটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। এই যে ক্রিটিক্যাল ডেপথ, তো ক্রিটিক্যাল ডেপথকে সাধারণত যেটা হয় যে যদি লুজ টু মিডিয়াম ডেন্স সয়েল হয় তাহলে এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তিনটা ভ্যালু, একটা হচ্ছে গিয়ে L ইকুয়াল টু 10D ফর লুজ স্যান্ড, 15D হচ্ছে মিডিয়াম ডেন্স স্যান্ড, আর 20D হচ্ছে ডেন্স স্যান্ড। এটা একটু আপনাদের শীটে কারেকশন করে নেন। তো এইটা এভারেজে আমরা 15D ধরে নিয়ে কাজ করি। পরীক্ষার হলে সাধারণত ক্রিটিক্যাল ডেপথের ইস্যুটা দিয়ে প্রশ্ন আসেই না বলতে গেলে। তারপরেও এটা মনে রাখতে পারেন, যদি কখনো প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পান ডিজাইন করা, তখন এটা কাজে লাগবে যে লুজ সয়েলের জন্য 10D, মিডিয়াম সয়েলের জন্য 15D, ডেন্স সয়েলের জন্য 20D। এটা শুধুমাত্র স্যান্ডি সয়েলের স্কিন ফ্রিকশনের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো এটা বোঝা গেল। তাহলে আমরা কি স্যান্ডি সয়েলের বা কোহেশনলেস সয়েলের পুরা ইপে বুঝে ফেললাম কি, যে কিভাবে এর ক্যাপাসিটি বের করব। আশা করি বুঝা গেছে। তাহলে একটা ম্যাথ আমরা একটু দেখে নিই স্যান্ডি সয়েলের, তাহলেই আমাদের কাছে ক্লিয়ার হবে। সাধারণত স্যান্ডি সয়েল পরীক্ষার হলে খুব একটা আসেই না, হ্যাঁ, এই কারণে সমস্যা। এই যে স্যান্ডি সয়েল একটা এসছে ওয়াটার বোর্ডে 2014-তে, এই ওয়াটার বোর্ডে এইসব বিগ হাউস মার্কা প্রশ্নগুলো আসে। তাহলে দেখেন যে স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি হচ্ছে আমাকে বের করতে বলেছে স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি, আর ডায়ামিটার হচ্ছে 20 ইঞ্চি, লেন্থ হচ্ছে 50 ফিট, আর টপ অফ দ্য পাইল ইজ এট 10 ফিট বিলো দ্য গ্রাউন্ড সারফেস, ইউনিট ওয়েট স্যাচুরেটেড কন্ডিশনে 120 পিসিএফ, আর ফাই হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে স্কিন ফ্রিকশন যদি বের করতে হয় তাহলে আমরা জানি কি, স্কিন ফ্রিকশন হচ্ছে কে সিগমা এভারেজ 10 ডেল্টা এএফ। তো এএফ এর ভ্যালু তো আমরা জানি যে পুরা সিলিন্ডারের যা আসবে সেইটা, তাই না? তো এইখানে আবার একটা ব্যাপার হচ্ছে যে এই যে পুরা প্রসেসটা, এটাকে আমাদের কয়েকটা ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হচ্ছে এইটা, তাই না? কারণ এইটার উপরে যখন থাকবে পানি, কি 10 ফিট নিচে পানি, আসলে এইখানে দেখানো ঠিক হয় না, এটা এইখানে দেখানো উচিত ছিল। যদি 10 ফিট ডেপথে হয় তাহলে এতটুকু পর্যন্ত আমার এটা আসবে হচ্ছে গামা এইচ, তার নিচে যখনই যাবে তখন এটা হয়ে যাবে গামা প্রাইম এইচ। এই জন্য এরপর আসলো আমাদের ক্রিটিক্যাল ডেপথ, অর্থাৎ আমরা যদি আমাদের এটা 50 ফিট, এখানে 60 লেখে, এটাও ঠিক করতে হবে। এটা যদি 50 ফিট হয়, এটা যদি 50 ফিট হয় তাহলে ব্যাপারটা কি হইলো যে আমার অ্যাকচুয়ালি স্কিন ফ্রিকশন কি হবে, ক্রিটিক্যাল ডেপথের বেশি ডেপথে গেলে তো আর বাড়বে না, এই জন্য আমাদের ক্রিটিক্যাল ডেপথটা বের করতে হবে। ক্রিটিক্যাল ডেপথ আমরা ধরছি হচ্ছে 15D, তাহলে 15 ইন্টু 20 ভাগ 12, তাহলে হয় হচ্ছে 25 ফিট। অর্থাৎ 25 ফিটের যে স্কিন ফ্রিকশন, সেইটার স্কিন ফ্রিকশনটা বের করলেই আমাদের হবে, আমাদের আর 50 ফিট পর্যন্ত স্কিন ফ্রিকশন বের করার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা আস্তে আস্তে শুরু করি যে লেয়ার 1 যেটা 10 ফিট পর্যন্ত, 10 ফিট পর্যন্ত যেটা, এটাকে আমরা ধরছি হচ্ছে লেয়ার 1, আর 10 ফিটের নিচে হচ্ছে লেয়ার 2। তাহলে লেয়ার 1 এর জন্য আমার হচ্ছে কি কে এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস সাইন, এখানে কত ছিল ফাই এর ভ্যালু 30 ডিগ্রি, 1 মাইনাস সাইন 30 ডিগ্রি, তাহলে এটা হবে হচ্ছে হাফ। এখানে কে এর ভ্যালু 1 না ধরে এটা হবে হচ্ছে হাফ। হ্যাঁ, এখানে 1 ধরছে, এটা একটা ঝামেলা আছে, কারণ এটা যে বই থেকে সলভ করছে ওইটা
মনে হয় না, এটা বইয়ের অঙ্ক না, যেটা তো ইসে করে। তো এইখানে একটা কারেকশন করবেন যে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস সাইন 30 ডিগ্রি, এখানে কে এর ভাগ ধরবো আমরা হাফ। এই অঙ্কটা পুরাটাতেই ভুল আছে, এই জন্যই দেখাচ্ছি। তাহলে এখানে আসলো হাফ। তারপরে ট্যান ডেল্টা, ট্যান ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে গিয়ে 3/4 অফ ফাই বা 0.75 অফ ফাই, এটা হচ্ছে 22.5 ডিগ্রি। তারপরে হচ্ছে এরিয়া, এরিয়া হচ্ছে পাই ডি 3.1416, 20/12, 20 মানে হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চিকে ফিটে নিলাম। তারপরে হচ্ছে হাফ, এখানে আসলো। তারপরে 576 হচ্ছে কি 10 ফিটের গামা প্রাই গামা, এখানে হচ্ছে 10 ফিটের জন্য যেটুকু, এইটাতে আর কিন্তু এটা আসবে না, এখানেও একটা ভুল আছে। এটা হবে 120 ইন্টু 10, এটা হবে কত 1200। হ্যাঁ, তাহলে এখানে আসবে হচ্ছে কত 1200। আপনাদের শীটে কিন্তু এগুলো ঠিক করে নেন। এই অঙ্কটা আমি কারেকশন করে আপনাদের পেজেও এখন দিয়ে দিব সাথে সাথে। তারপরে আসলো হচ্ছে 1437.5, এইটা ঠিক আছে। এটার সাথে হাইট হচ্ছে 15 ফিট দেওয়া। তাহলে তাহলে এইখানে 10 ফিটের জন্য এইটুকু, তাহলে এটাকে 15 ফিটে কেন নিয়ে আসলাম, হবে না, এটাকে নিয়ে আসতে হবে হচ্ছে এখানে 10 ফিট। হ্যাঁ, অঙ্কটায় ভুল আছে। 10 ফিট ডেপথের জন্য 62.4টা হবে না কেন? কারণ 10 ফিটের এখানে তো আমাকে বলেছে কত দেখেন, Water. ওয়াটার টপ অফ পাইল ইজ এ 10 ফিট বিলো। ও সরি সরি সরি, আসবে আসবে, সরি সরি সরি, ওয়াটার টেবিলটা ভুল জায়গায় বলছি, ওয়াটার টেবিলটা উপরেই হবে, এটা আসবে, সরি 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 সরি, এবার ঠিক আছে। তাহলে আমার খাতা এটা ঠিক করতে হবে। তাহলে এটা পাইলটার টপ হচ্ছে ওয়াটার টেবিল থেকে 10 ফিট নিচে, তাহলে এখানে আসলো। তাহলে এগুলা সব আসলো প্রথম 15 ফিটের জন্য। তারপরে বাকি যেই 35 ফিট থাকলো, এটা 35 ফিটে এইখান পর্যন্ত যাই আসবে, এই স্ট্রেসটা তো সেম থাকবে, কিন্তু আমার এরিয়া তো কিউমুলেটিভলি বাড়তে থাকবে। তাহলে এখানে দেখেন 1437 ফিক্সড, কিন্তু এইটা কিন্তু ফিক্সড না, এটা 50 ফিট পর্যন্তই আসছে। তাহলে এখান থেকে আমরা টোটাল পেয়ে গেলাম 141 কিপ। এটাকে চাইলে হাফ, মানে 2 দিয়ে ভাগ করে কত আসে 7 পয়েন্ট, সরি কিপ তো 14, তাহলে হচ্ছে গিয়ে ধরেন 72 টন এরকম টাইপের আসে। বুঝা গেল স্যান্ডি সয়েলের অঙ্কটা? আমাদের পরীক্ষার হলে কিন্তু এই ক্রিটিক্যাল ডেপথের ইস্যুটা মাথায় আসবে না, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু বাকি পরীক্ষাতে দেখেন বেশিরভাগ সময় ক্লেই সয়েলের জন্যই অঙ্কগুলা আসে। তো ক্লেটা খুব ভালোভাবে করতে হবে, সাথে সাথে স্যান্ডেরটাও করতে হবে। বুঝা গেল? আচ্ছা, খালি এই জায়গাতে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে কে এর ভ্যালুটা হাফ ধরে নেবেন, মানে কে ইকুয়াল টু 1 মাইনাস সাইন 30 ডিগ্রি, এই জন্য। তাহলে এই গেল এই অঙ্কটা। তারপরে এবার আসে হচ্ছে গ্রুপ এফিসিয়েন্সি। গ্রুপ এফিসিয়েন্সি জিনিসটা কি, সেটা হচ্ছে এখান থেকে আমরা সাধারণত পাইল যেটা করছে, পাইল মানে কলামের নিচে পাইল ক্যাপ থেকে, পাইল ক্যাপের নিচে হচ্ছে পাইল থাকে, তো এই পাইলটা এক বা একাধিক হয়ে থাকে। একাধিক পাইল যখন হয়, তখন এই জায়গাটায় দেখেন যে প্রতিটা পাইল একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে তার প্রেসার বাল্ব তৈরি করে। এই প্রেসার বাল্বের মধ্যে যেই জায়গাটাতে এরা ইন্টারসেক্ট করে, সেই জায়গায় এফেক্টিভ ক্যাপাসিটি হয়ে যায় হচ্ছে কত বলেন তো? সেই জায়গায় এফেক্টিভ ক্যাপাসিটি কত হয়? ফাউন্ডেশনের ক্ষেত্রেও আমরা প্রেসার বাল্বের কথা বলেছিলাম, বলেন দেখি। হ্যাঁ, কত হবে বলেন? যখন যেই জায়গাতে প্রেসার বাল্বগুলো একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে, তখন কি হয়, তখন ক্যাপাসিটি কত হয়? হ্যাঁ বলেন।
বলেন, কি শোনা যাচ্ছে না? আপনারা তো আর বাসর ঘরের বউ না রে ভাই যে কথা বলা যাবে না। যদি বলেন যে জানি না তাহলে জানি না বলেন, আর যদি বলেন যে জানি তাহলে জানি বলেন। ভাই জানি না, কেউই আপনি জানেন একটু না? বলে দেন। আচ্ছা, যেই জায়গায় ইন্টারসেক্ট করে ওই জায়গায় ভ্যালুটা 0 হয়ে যায়। মানে হচ্ছে আপনার ধরেন এইটার ক্যাপাসিটি হচ্ছে 20 টন, 120 টন ধরি। আচ্ছা 100 টন ধরে, 100 টন। এইটার ক্যাপাসিটি হচ্ছে 100 টন। কিন্তু যদি এইটা খুব কাছাকাছি হয়, তাহলে যেটা হয় যে এইরকম একটার প্রেসার বা আরেকটার প্রেসার বলকে ইন্টারসেক্ট করলে তখন এটার ক্যাপাসিটি 200 টন হওয়ার কথা, সেই জায়গায় আমরা 200 টন পাই না, 200 টন থেকে কমে যায়, লেস দেন এইটা হবে। এইটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ অ্যাকশন। এই গ্রুপ অ্যাকশনটা এড়ানোর জন্য সাধারণত যেটা করা হয়, একটা পাইল থেকে আরেকটা পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সাধারণত 2.5D থেকে 3D করা হয়। যে আমার পাইলের ডায়ামিটার যত তার 2.5 গুণ থেকে 3 গুণ এইটুকু হবে এটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, 5 to 3D। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গ্রুপের ইন্টারসেপ্ট করলে ওই জায়গাটা কি হয়, মানে 3D করার কারণটা? ইন্টারসেক্ট করলে এই যে ইন্টারসেক্ট যেখানে হয় ওইখানে তার স্ট্রেসটা 0 হয়ে যায়, মানে পাইলের ক্যাপাসিটিটা 0 হয়ে যায়। তাহলে টোটালি তার যেই রিয়াকশন দেওয়ার কথা ছিল সে ওইটা দিতে পারে না, তার থেকে কম রিয়াকশন দেয়। 0 বলতে কি দুইটার কারণে নিউট্রাল হয়ে যায়, মানে নিউট্রালাইজ হয়ে যায়, হ্যাঁ নিউট্রালাইজ হয়ে যায়, একটা আরেকটাকে নিউট্রালাইজ করে 0 দেয়। বলতে কি একবারে 0 না কিছু থাকে? না, একবারই 0 হয়ে যায়। আচ্ছা, তাইলে এই হচ্ছে গিয়ে এইখান থেকে গ্রুপ ক্যাপাসিটি অফ স্যাচুরেটেড ক্লের দেখবেন এইটাই, ক্লের জন্য গ্রুপ ক্যাপাসিটি দেওয়া আছে, এই যে এই অঙ্কটা একটা দেওয়া আছে যে ইন্ডিভিজুয়াল পাইলের ক্ষেত্রে এখন দুই ধরনেরই হবে, তো এখানে দুইটা অঙ্ক করতে হবে। একটা অঙ্ক হচ্ছে এইখানে আছে, এই হয়ে গেল, এই যে 9 পাইল গ্রুপ, আর এর নিচের অঙ্ক হচ্ছে এই যে এর 9 পাইল গ্রুপ কনসিস্টিং, ওই 9 পাইল গ্রুপটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পপুলার, যে 18 ইঞ্চি ডায়ামিটার ইন এ ক্লেই সয়েল উইথ আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ 1000। এখানে দেখেন আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ 1000, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে বলেন দেখি, এটাতে কি ট্রিটমেন্ট দেওয়া লাগবে বা কি করতে হবে? আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ দেওয়া আছে, তাহলে বলেন। আপনারা তো একেবারে কঠিন লাজুক রে ভাই, ভাইবা বোর্ডে যখন জিজ্ঞেস করবে তখন কি করবেন বলেন? হুম, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ থাকলে আমরা পাইল ক্যাপাসিটি বের করার জন্য আমাদের কি করা লাগবে বলেন? একটু আগেই এটা নিয়ে কথাবার্তা হইলো। 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা কোহেশন পাবো বা আনডেফিসিয়েন্ট স্ট্রেংথ পাবো। কারণ আমরা জানি যে ক্যাপাসিটি সবসময় সি দিয়েই হয়, কিউ দিয়ে হয় না। তারপরে ইচ পাইলের লেন্থ দেওয়া আছে আর পাইলের স্পেসিং দেওয়া আছে 2.5 অফ পাইল ডায়ামিটার। ইউজিং অ্যাডজাস্ট ফ্যাক্টর এত, ফ্যাক্টর সেফটি 3, ক্যালকুলেট অ্যালাউবল স্কিন ফ্রিকশন অফ সিঙ্গেল পাইল। তাহলে এত গেল, তাহলে স্কিন ফ্রিকশন হচ্ছে এত, তাহলে অ্যালাউবল স্কিন ফ্রিকশন কত পাচ্ছি, এইটা ওই জাস্ট সূত্রতে বসাইলে 23.56 কিপ। এখন এখানে বলেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল পাইলের ক্যাপাসিটি, তো এইখানে কিন্তু গ্রুপ অ্যাকশন নিয়ে কিছু বলে নাই। তো আরেকটা প্রশ্ন আমরা যদি একটু দেখি, সেই প্রশ্নটা আবার বলছে হচ্ছে গ্রুপ অ্যাকশনে, এই যে a 9 pile diameter 9 pile or row in a driven into soft clay extending from ground level to a great depth, the diameter and the length of piles were 30 cm and 10 meter respectively. The unconfined compressive strength এত, if the piles were placed 90 cm center to center, compute allowable load on pile group on the basis of a shear failure criterion. তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যখন পাইলের
গ্রুপ অ্যাকশন নিয়ে কাজ করব তখন দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পাইলের ফেলিয়ার হইতে পারে অথবা ব্লক ফেলিয়ার হইতে পারে। এই ব্লক ফেলিয়ারটা কি, ধরেন আমার এখানে 9টা পাইল আছে, 9টা পাইল একসাথে ফেল করতে পারে, অথবা 9টা পাইলের মধ্যে ধরেন এই 4টা পাইল মিলে একটা ব্লক হয়ে ফেল হয়ে যেতে পারে। হ্যাঁ, অথবা যেগুলা হচ্ছে দূরের এগুলা ফেল করলো না, এই মাঝখানের যেগুলা কাছাকাছি সেগুলা ফেল করে যেতে পারে। তো এইভাবে করে হচ্ছে এটাকে হচ্ছে ব্লক ফেলিয়ার বলে। আর ইন্ডিভিজুয়াল পাই ফেলে তো ইন্ডিভিজুয়াল পাই ফেলে, তো ব্লক ফেলিয়ারের সূত্র হচ্ছে এইটা, CUPL ইন্টু CNCNB। PL মানে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা পাবো এই যে পেরিমিটার অফ পাইল গ্রুপ 2B প্লাস H, আর ক্রস আর L হচ্ছে গিয়ে আমার লেন্থ অফ পাইল 10 মিটার, আর P হচ্ছে কত, P হচ্ছে B প্লাস H। তাহলে B হচ্ছে আমার এটা কত 9 পাই সিনেরো, এটা কিন্তু হাতে ক্যালকুলেট করতে হচ্ছে নাকি, যে একটা আরেকটা থেকে 90 সেন্টিমিটার দূরে আছে। তাহলে তিনটা কত হবে 90 90 180 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার। তারপরে আবার এখানে টোটালটা হচ্ছে কি আমার 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, 30 80 আর 30 180 আর 30 হচ্ছে 210, এই হচ্ছে গিয়ে 2.1। তো এইটা হচ্ছে কি যে পাইলের সেন্টার থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে 15 সেন্টিমিটার, এখানে ওরা ধরে নিচ্ছে। তো এইটা আপনারা আমাদের শীটে পাবেন না, তো এটা হচ্ছে ওই টেক্সট বুক গুলার মধ্যে বলা আছে। তো এই গেল। তো এইখানে আরেকটা অঙ্ক আছে, এটা BCS এসছে, এই সেম টাইপ অঙ্ক ইন্ডিভিজুয়ালে কিভাবে ফেলিয়ার হবে অ্যাজ এ গ্রুপ, বা অ্যাজ এ গ্রুপ যদি ফেলিয়ার হয় এটাকে আমরা বলি হচ্ছে ব্লক ফেলিয়ার। এই দুইটা এই ম্যাথ গুলা দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার, যা পাইলের ক্যাপাসিটি যা বললাম? হ্যাঁ, একটু বলেন। স্যার ট্রাই করি তারপরে জানাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, পড়ে দেখেন বাকিগুলা, তারপরে কি হবে একটু কথা টথা বলতে হবে আর কি, নাহলে তো বুঝি না রে ভাই যে কি অবস্থা। আচ্ছা এখন, আচ্ছা কেউ কিছু বলবেন? আচ্ছা এখন আসি হচ্ছে পাইল তো বুঝলাম, এবার আসি হচ্ছে পাইল লোড টেস্ট। এটা হচ্ছে কি একটা খুবই মানে মজার জিনিস। ধরেন আপনি একটা পাইল ডিজাইন করলেন 100 টন ক্যাপাসিটি ধরে, 100 টন ক্যাপাসিটি ধরলেন, এবং পাইলের অ্যালাউবল ক্যাপাসিটি আমাদের বিএমপিসি অনুযায়ী হচ্ছে 10% অফ পাইল ডায়া। তাহলে যদি আমার 20 ইঞ্চি ডায়া পাইল হয় তাহলে হবে কত, 20 ইন্টু 0.1 বা 10 ভাগ 100, তাহলে হয় হচ্ছে কত 2 ইঞ্চি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2 ইঞ্চি আমার অ্যালাউবল সেটেলমেন্ট দিব হবে, তাই না? এখন আমরা যেটা করব যে এরপরে আমরা পাইল লোড টেস্ট করব। পাইল লোড টেস্ট সাধারণত করা হয়, আমাদের পাইল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টেস্ট পাইল, একটাকে বলি হচ্ছে সার্ভিস পাইল। সার্ভিস পাইল হচ্ছে গিয়ে যেই পাইলগুলা আমরা, যেই পাইলের উপরে আমরা বিল্ডিং দ্বারা করাবো। আর টেস্ট পাইল কি, টেস্ট পাইল হচ্ছে যেই পাইলে আমরা এই পাইল লোড টেস্ট করব। হ্যাঁ, তো আমাদের যেটা হচ্ছে যে টেস্ট ফাইল, আমাদের বাংলাদেশে একটা খুব বাজে প্র্যাকটিস হচ্ছে যে আমরা টেস্ট ফাইলটাকেই সার্ভিস ফাইল হিসেবে অনেক সময় কাজে লাগাই, যেটা আসলে করা একদমই উচিত না। টেস্ট ফাইলটাকে টেস্ট ফাইলের জায়গায় ছেড়ে দিয়ে সার্ভিস ফাইলগুলো আলাদাভাবে কনস্ট্রাকশন করা উচিত। কারো কোনো প্রশ্ন আছে? 10% এটা কি মানে কোন রেফারেন্স বা কিছু আছে? বিএনবিসি তে আছে এটা, এটা বিএনবিসি। এমনি
যতটুকু মনে পড়ে গুগলে সার্চ করে দেখছিলাম 1200 বা 600 দেওয়া হইলে 12 মিলি এরকম আর কি। এটা 2% এক একটা এক এক কোডের জন্য। হ্যাঁ, আমাদের কোডে এটা কি 2% না 20%? আমি যতদূর জানি যে এটা 20%ই। 600 হলে 12 মিলি, 700 হলে 14 মিলি, 2%। গুগলে যেটা দেখছিলাম আর কি, সার্চ দিয়ে বিএনবিসি তো দিই না। ঠিক আছে, এটা ফাইলের আমি এটা একটু খুঁজে দেখবো, যে আমি যতদূর আমার মনে পড়ে যে এটা এরকমই 10% বা 20% এরকম ভাবে ছিল। হ্যাঁ, আমি একটু খুঁজে দেখি, দেখে আমি জানাই দিব আপনাদেরকে। আচ্ছা, তো পাইলট টেস্টের জন্য আমরা কি করি, ধরেন একটা টেস্ট ফাইল করলাম, এখানে টেস্ট ফাইল আছে। তারপরে আমরা যেটা করি যে এর মধ্যে 200 টন লোড, মানে যেই লোডটা থাকে বিএনবিসি বলছে আমাদেরকে তার দেখেন 1.5 গুণ লোড দিতে। হয়ে গেল, এটা কি চোখের সামনে চলে এসেছে। টেস্ট লোড অন সার্ভিস অর ওয়ার্কিং পাইল ইজ 1.5 টাইমস দ্য ডিজাইন লোড। তাহলে ডিজাইন লোডের আমরা কি করব, যে 2/3 of the final load at which load displacement attains a value of 12 millimeter, আরেকটা হচ্ছে 50% of the final load at which total displacement equal to 10% of pile diameter of uniform diameter piles and 7.5% of bulk diameter in case of underrimmed piles। তাহলে কি হচ্ছে, যে আমি যেই লোডটা দিব, ধরেন আমার ক্যাপাসিটি 100 টন, তাহলে আমি এর উপরে কি করব জানেন, 200 টন লোড চাপাবো। 200 টন লোড চাপাইলে কি হবে, এর উপরে লোডিং দিলে পাইলটা কি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, সেটেল করতে থাকবে। তো আমরা কি করি, লোড সেটেলমেন্ট কার্ভ এভাবে তৈরি করি, যে এখানে হচ্ছে গিয়ে লোড আর এখানে হচ্ছে সেটেলমেন্ট। তো দেখেন লোড বাড়তে থাকবে, কিন্তু আস্তে আস্তে গিয়ে সেটেলমেন্টটা উল্টা করলাম, কি হ্যাঁ উল্টা করলাম, লোড বাড়াচ্ছি না, ঠিকই আছে, লোড বাড়াচ্ছি কিন্তু সেটেলমেন্টটা দেখেন আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এই যে লোড বাড়তে 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 একটা জায়গায় এসে এটা কনস্ট্যান্ট হয়ে গেল, এইটা আমাদেরকে দেখি যে এইটাকে আমরা বলি হচ্ছে ফেইলিয়ার। এখন আমার দেখতে হবে যে 200 টন যদি হয় তাহলে 100 টন লোডে মানে 50% লোডে এইটার কি 2 ইঞ্চি সেটেলমেন্ট হচ্ছে কিনা। যদি 2 ইঞ্চির কম সেটেলমেন্ট হয় তাহলে পাইলটা ওকে, যদি 2 ইঞ্চির বেশি সেটেলমেন্ট হয় তাইলে পাইলটা নট ওকে। বুঝা গেল? আবার বলছে 2/3 যদি হয় তাহলে 12 মিলিমিটার মানে আধা ইঞ্চি। তারপরে ফাইনাল লোড, দ্য ফাইনাল লোড at which the load displacement attains a value of 25 মিলিমিটার। এখন দেখেন আমার অ্যালাউবল যদি এখানে 2 ইঞ্চি হয় তাহলে এই লাস্টের ক্রাইটেরিয়াটা যায় না, যে আমরা 100 টন পাইলে 2 ইঞ্চি সেটেলমেন্ট অ্যালাউ করব, আর 200 টন পাইলে গিয়ে 1 ইঞ্চি সেটেলমেন্ট অ্যালাউ করব, বা 25 মিলিমিটার সেটেলমেন্ট অ্যালাউ করব, এটা হয় না। তো এই ক্ষেত্রে যেটা করা হয় যে আমরা দুইটা জিনিস কনসিডার করতে পারি, যে এইটা 100 টন লোডে 2 ইঞ্চি সেটেলমেন্ট হওয়ার থেকে 200 টন লোডে 1 ইঞ্চি সেটেলমেন্ট হওয়া, এটা হচ্ছে সেফার, এই ফাউন্ডেশনটা বেশি ভালো হবে, তাই না? যে কম লোডে আমার বেশি সেটেলমেন্ট অ্যালাউ করার থেকে আমার বেশি লোডে কম সেটেলমেন্ট অ্যালাউ করলে আমার ফাউন্ডেশনটা আরো শক্তপোক্ত হইতে হবে। এই জন্য আমরা যেটা করি যে আমরা এইটা দেওয়ার পরে বলে দিই যে আচ্ছা ঠিক আছে, এটার 1 ইঞ্চি সেটেলমেন্ট হবে যখন এই আলটিমেট লোডটা সে অ্যাচিভ করবে 100% লোড। এইভাবে করে হচ্ছে পাইলট টেস্টটা আমরা দেখি। তো সেটা কিভাবে করি, যে দেখেন এইখানে আমি পাইলটার উপরে একটা লাগাই দেই, লাগাই দিয়ে এটার উপরে এই যে লোড চাপাই দেই। এই লোড গুলো হইতে পারে ব্লক হইতে পারে, অথবা স্যান্ডের মানে বালু ভরা বস্তা হইতে পারে। দিয়ে এইখানে একটা আমার হাইড্রোলিক জ্যাক থাকে, এই হাইড্রোলিক জ্যাকটা ছেড়ে দেই, তাহলে কি হবে, এটা লোডে আস্তে 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 এটা সেটেলমেন্ট করতে থাকবে। আর এইখানে আমরা একটা এই যে প্লেট দিয়ে দিই, এই প্লেটটা কি হবে, এই পাইলের সাথে সাথে এই প্লেটটা এই পাইলটা নিচে নামবে, আর এখানে একটা ডায়াল গেজ দিয়ে দেই যেটা হচ্ছে এই প্লেটের উপর থাকে, অর্থাৎ
এই চারপাশে সয়েলটা তো নামবে না, খালি পাইলটা নামবে, আর সয়েলটা তো সয়েলের জায়গায় থাকবে। তখন কি হবে, এইটা যখন নামতে থাকবে আর এটা কনস্ট্যান্ট থাকবে, এই ডায়াল গেজটা আস্তে আস্তে ঘুরে 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 আমাদেরকে এই সেটেলমেন্টে দেখা দিবে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদেরকে লোডিংটা দিবে। তার মানে আমরা যখন এটা করি, এটা খুব রিস্কি একটা কাজ। সাপোজ যদি এইটা ভেঙে যায় তাহলে বাঁচার আর কোনো উপায় নেই। তো এটা কি করে, এখানে মানুষ একজন ঢুকে ঢুকে এই ডায়াল গেজ দুইটা রিডিং নেয় যে এত আমার লোডিং এর জন্য এত আমার ডিসপ্লেসমেন্ট, এত লোডিং এর জন্য এত ডিসপ্লেসমেন্ট, এভাবে করে নিয়ে নিয়ে গ্রাফ তৈরি করে করে এটা দেখে যে আমার যেইটা পরিমাণ লোড, ধরেন 100 টন পাইল হইলে আমরা দেখি যে 200 টন পাইলের জন্য 1 ইঞ্চি সেটেলমেন্ট হচ্ছে কিনা। যদি 1 ইঞ্চি সেটেলমেন্ট হয় বা তার থেকে বেশি সেটেলমেন্ট হয় তাহলে পাইলটা ফেল, যদি 1 ইঞ্চির কম সেটেলমেন্ট হয় তাহলে পাইলটা ওকে। বুঝা গেল যে কিভাবে পাইল লোড টেস্টটা করি? এটা জি ভিডিও ভাইয়া। পাওয়া যায়, জি স্যার, জি স্যার। প্র্যাকটিক্যালি দেখেন নাই তাহলে হচ্ছে আপনারা এটা ভিডিও দেখে নিতে পারেন। এরপরে আসি হচ্ছে সয়েল ইমপ্রুভমেন্ট। সয়েল ইমপ্রুভমেন্টের ব্যাপারটা কি, এটা নিয়ে দেখবেন একজন আমাদের বুয়েটের বড় ভাই ইঞ্জিনিয়ার শরীফুল্লাহ ভাই খুব করছেন। যদি কারো এই সয়েল ইমপ্রুভমেন্ট সম্পর্কে ওনার থেকে জানতে হয় তাহলে আপনারা যাবেন, উনি 2.5 লাখ টাকা দিয়ে একটা কোর্স করাচ্ছেন। হ্যাঁ, আপনাদের এটার কাজ হচ্ছে কি, প্রথমে 50,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে যদি রেজিস্ট্রেশন করার পর একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় টিকলে আপনি কোর্স করার সুযোগ পাবেন, তখন 2.5 লাখ টাকা দিয়ে আপনার কোর্সটা করতে হবে। তো এই গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট নিয়ে উনি খুব করছে। তো গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের ব্যাপারটা কি, ধরেন আপনি কোথাও একটা বিল্ডিং করবেন, এখন বিল্ডিং এর যে সয়েলটা থাকে এই সয়েলের এন ভ্যালু খুবই কম, অথবা এই সয়েলটা বিভিন্ন ধরনের প্রবলেমেটিক সয়েল আছে। প্রবলেমেটিক সয়েলের মধ্যে কি কি থাকতে পারে, একটা হচ্ছে এক্সপান্সিবল বা এক্সপান্ডিবল আর কি, এক্সপান্ডিবল সয়েল। তারপরে থাকতে পারে কি, করোসিভ সয়েল। তারপরে থাকতে পারে হচ্ছে এরোডিবল সয়েল। তারপরে হচ্ছে লিকুইফ্যাকশন হইতে পারে, লিকুইফ্যাকশন। এই ধরনের সমস্যাগুলো বা এক কথায় যদি আমরা বলি প্রবলেমেটিক সয়েল থাকলে তাদের এখানে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে সয়েলের এই ক্যাপাসিটি বাড়ায় নিতে হয়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট। এখন গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট অনেক ভাবে হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল ড্রেন, যে এখান থেকে যে এখানে আমরা স্যান্ড পাইল পুশ করি, করে এখান থেকে পানিটাকে বের করে ফেলি। পানি যখন বের হয়ে যায় তখন কি হয়, এটা এই সয়েলটা কম্প্যাক্টেড হয়ে যায়। তারপর হচ্ছে স্টোন কলাম, সেইটাও আমাদের দেশে কিছু একটা কোম্পানি আছে মেগনার্ড, আপনারা যদি চান আমি ওদের একজন ইঞ্জিনিয়ার, আমাদের সাবেক কলিগ, তার সাথে কথা বলে আপনাদেরকে এইগুলা সম্পর্কে মাইক্রোপাইলসটা সম্পর্কে আমার ধারণা নেই। ভাইব্রো কম্প্যাকশন হচ্ছে কি, এখানে আপনার ভাইব্রেশন করে সয়েলটাকে কম্প্যাক্ট করা হয়। ডাইনামিক কম্প্যাকশন এইটা খুবই কমন, এটার উপর দিয়ে এই যে এই রোলার টোলার এগুলা চালায় এটাকে কম্প্যাক্ট করা হয়, এটা সাধারণত রাস্তার ক্ষেত্রে প্রয়োজন হয়। এই তারপরে কেমিক্যাল স্টেবিলাইজেশন, সয়েল রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে গিয়ে সয়েলের মধ্যে যে জিও টেক্সটাইল বা জিও মেমব্রেন এইগুলা দিয়ে আপনি এইটার স্টেবিলাইজেশন করতে পারেন, অথবা গ্রাউটিং। এই গ্রাউটিংটা খুব মজার, গ্রাউটিংটা হচ্ছে কি, সিমেন্টের গ্রাউট তৈরি করে এইখানে এটাকে পুশ করে, এই জন্য এটাকে ইনজেকশন বলে। এটা কিন্তু ওই আমাদের হাতের ইনজেকশনের মতন ছোট ইনজেকশন দেওয়া হয় না, এটা বড় মেশিন দিয়ে এটাকে ইনজেক্ট করা হয়। এই গ্রাউটিংটা আমরা ইউজ করেছি মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে এটা আমরা ইউজ করেছি সয়েলের ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এটা আমি নিজে এটার সাথে কাজ করেছি, আর বাকিগুলো আমার নিজের করা হয়নি। আর জিও টেক্সটাইল নিয়ে থিসিস বেসড কাজ দেখেছি লোকজনের, আর এখানে সয়েল রিইনফোর্সমেন্টটা মূলত এই জিও টেক্সটাইল দিয়েই করা যায়। তো সয়েল ইমপ্রুভমেন্ট কি, বাংলাদেশে সাধারণত যেটা হয় সারফেস কম্প্যাকশন হয়,
অথবা হচ্ছে এই ইটা হয় প্রিকম্পেকশন এগুলা। সয়েল রিইনফোর্সমেন্টটা যদি সয়েল রিইনফোর্সমেন্টটা কি হয়, ধরেন আপনার সয়েলে মধ্যে এই করা হয়, ধরেন বিভিন্ন ধরনের ফাইবার দেওয়া হয়, ফাইবার দিয়ে এরকম জালি জালি ফাইবার গুলো থাকে, এইটা বিছাই দেওয়া হয়। এই সয়েল রিইনফোর্সমেন্টটা বেসিক্যালি লাগে কোথায় জানেন? সেটা হচ্ছে গিয়ে যখন আমার এই যে এরকম স্লোপ তৈরি করা হয়, স্লোপ যখন তৈরি করা হয়, এই স্লোপটাকে যদি আমি প্ল্যান ভিউ দেখি তাহলে তখন এই স্লোপের মাটিটার মধ্যে এই জালিগুলা দিয়ে দেওয়া হয়। আমাদের বুয়েটের শরীফ স্যারকে যদি চিনেন, বুয়েটের শরীফ স্যার করে হচ্ছে উনি ভিটি বার দিয়ে করে। ভিটি বার দিয়ে কি করে, এইখানে এই জালিটা দেয়, দিয়ে এই প্রতিটা গ্রিডের মধ্যে একটা করে ওই ঘাস লাগাই দেয়। ঘাসের যে শিকড়টা হয়, শিকড়টা তো অনেক নিচে পর্যন্ত যায়। ভিটি বারকে বাংলাদেশে বলে হচ্ছে বিন্না ঘাস। এটা থাইল্যান্ডে খুবই পপুলার, এটা ওরা খায়, এটা দিয়ে ওরা জুস বানায়, এটা দিয়ে ওরা স্যুপও বানায়, আবার এটা দিয়ে হচ্ছে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট হয়। তো ভিটি বার দিয়ে যদি দেখেন শরীফ স্যারের একটা কাজ আছে, তো এইটার যেই শিকড় গুলা থাকে, শিকড় গুলা এইখানে শক্ত হয়ে যায়। এইভাবে করে হচ্ছে গিয়ে সয়েল রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। আবার এটা যে নট নেসেসারিলি এটা যে ফাইবার ইউজ করা হয়, সেটা হচ্ছে কি হতে পারে, রাবার, অ্যালুমিনিয়াম। তবে আমি রাবার বা অ্যালুমিনিয়াম দেখি নাই, আমি দেখেছি যে কার্বন ফাইবার টাইপের। কারণ এটা কার্বন ফাইবার মানে খুবই হাই স্ট্রেংথ আর কি এইটা সয়েল রিইনফোর্সমেন্টটা। আমি একটা ওই ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু ছিল, তো সে হচ্ছে একটা লেকচারের জন্য, ওইটায় মেইন লেকচারার ছিলেন হচ্ছে শরীফ স্যার আর আমি। তো শরীফ স্যার হচ্ছে ওইখানে উনি বিন্না ঘাস নিয়ে ওনার প্রায় 2.5 থেকে 3 ঘন্টার একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন। আর আমি হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রসপেক্ট নিয়ে, যদিও আমি বর্তমানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার না। এই মহিম, এত দেরি কেন? এখন তো ক্লাস শেষ হয়ে যাবে। হুম, আচ্ছা কোন স্যারের শীট দিতে বলতেছেন ভাই একটু বলেন। আর মহিমের দেরি কেন? কই ছিলা বলো, আমরা শুরু করি আমাদের ক্লাস, আর অল্পক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো এটা কি যে হোয়াট ইজ বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, রাইট 4 মেথডস টু ইমপ্রুভ বিয়ারিং ক্যাপাসিটি। বিয়ারিং ক্যাপাসিটি ইমপ্রুভ করার জন্য যেটাই সয়েলের ইমপ্রুভমেন্ট গুলা পড়লেই এই বিয়ারিং ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। হোয়াট ইজ জিওটেক্সটাইল, জিওটেক্সটাইল কিছুই না, জিওটেক্সটাইল হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মানে দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে কাপড়ের মতন আছে না আমাদের যে পাপোশ, পাপোশের মতন দেখতে হয় জিনিসটা, এইটা দিয়ে আমরা কি করি, ধরেন এরকম স্লোপের উপরে দিয়ে দিই জিওটেক্সটাইল, দিলে সেটা হচ্ছে ড্রেনেজ অ্যাবিলিটিটা বাড়ায় দেয়। অনেক সময় যেটা হয় যে এটা থেকে পানি যদি কি হয়, পানি ধরেন ঢুকলো এটার ভিতরে, ঢুকলে এই মাটিটা সরে যেতে পারে। তো এই জিওটেক্সটাইল কি করে, এই জিনিসটাকে রোধ করে। আবার অনেক সময় হয় যে সয়েল এরকম ধসে যেতে পারে পানি আসলে, জিওটেক্সটাইলের কারণে ওইটা হয় না। তারপরে ফিল্ট্রেশন করা যায়, তারপরে সেপারেশন। সেপারেশন মানে কি, ধরেন দুই জায়গায় আপনি এইদিকে এক ধরনের সয়েল আর এইদিকে এক ধরনের সয়েল দিলেন, হ্যাঁ, তা এই দুইটাকে সেপারেট করার জন্য জিওটেক্সটাইল দিতে পারেন। এবং এটা দেওয়ার আরেকটা রিজন আছে যে এইখান থেকে পানি আপনি এইদিকে পাস হইতে দিবেন, এইটা এই পানি পাস হওয়ারও একটা সুবিধা থাকে। তো জিওটেক্সটাইল দুই ধরনের হয়, ওভেন আর নন ওভেন। বাংলাদেশে এই নন ওভেনটাই বেশি পপুলার, যদিও স্ট্রেংথ আনার জন্য আপনি যদি সয়েলটাকে রিইনফোর্স করতে চান তাহলে ওভেন জিওটেক্সটাইল প্রয়োজন। এই গেল হোয়েন এন্ড হোয়াই জিওটেক্সটাইল, এটা তো বলে দিলাম। কুইক স্যান্ড এবং স্যান্ড রেইন কি, স্যান্ড রেইন তো এটা বলে দিলাম। আর কুইক স্যান্ড আমরা পড়েছিলাম হচ্ছে, কুইক স্যান্ড মানে হচ্ছে গিয়ে কি, ওইটাকে কি বলে রে ভাই ভুলে গেলাম, চোরাবালি, এটাও আগে পড়া শেষ। তারপরে হচ্ছে গিয়ে স্যান্ড রেইন, তারপরে হচ্ছে ডিফাইন লিকুইফ্যাকশন। লিকুইফ্যাকশনটা কি, লিকুইফ্যাকশন হচ্ছে গিয়ে আমরা বোতলে যখন কোনো কিছু ভরি, ধরেন চাল, সরি চিনি বা চাল, তখন আমরা কি করি, বোতলে ভরি, ভরার পরে একটা ঝাঁকি দেই, ঝাঁকি দিলে কি হয়, এইটা এরকম বসে যায়, তারপরে আবার ভরি। সিমিলারলি যখন স্যান্ড থাকে কোনো একটা জায়গায়, এই স্যান্ডটা কি হয়, স্যান্ডের ধরেন
আমরা জানি কি টোটাল স্ট্রেস হচ্ছে সিগমা প্রাইম প্লাস ইউ। তো যখন ভূমিকম্প হয় অনেক সময় যেটা হয় যে এইখানে সামহাও এটার স্যান্ডটা সরে যায়, স্যান্ড সরে যায় এবং এখানে পানি চলে আসে, তখন কি হয় এটার টোটাল স্ট্রেস হয়ে যায়, এটার এফেক্টিভ স্ট্রেস হয়ে যায় 0। টোটাল স্ট্রেসটা ডিপেন্ড করে হচ্ছে এই পোর ওয়াটার প্রেসারের উপর, এবং আমরা জানি কি পোর ওয়াটার প্রেসার কোনো রিয়াকশন দেয় না, অর্থাৎ তখন এটা চোরাবালির মতন বিহেভ করে। তখন যেটা হয় যে এটার উপরে যে এই মাটির উপরে যেই স্থাপনাগুলো থাকে ওইগুলা হয় ওভারটার্নিং হয়ে যায়, না হলে এগুলা ভেদ করে ঢুকে যায়। এগুলো একটু ছবি টবি নেটে পাওয়া যায়, আপনারা একটু দেখে নিয়েন। হোয়াট ইজ নেগেটিভ স্কিন ফ্রিকশন? নেগেটিভ স্কিন ফ্রিকশনটা কি, যে আমাদের ফাউন্ডেশনের সয়েলটা কি হবে এইভাবে করে রিয়াকশন, আমাদের এইটা তো বিল্ডিং তো আমাদের এইখানে লোড দিয়ে পাইলটাকে নিচের দিকে নামাই দিতে চাচ্ছে, কিন্তু স্কিন ফ্রিকশন কি করে এটাকে উপরের দিকে এরকম ঠেলা দিয়ে ধরে রাখে। যদি আমার এইখানে খুবই সফট সয়েল হয় অথবা খুবই কি বলে লুজ সয়েল হয়, ধরেন এখানে এন ভ্যালু অনেক বড় লেয়ার পর্যন্ত এন ভ্যালু 1 2 এরকম হয়, টানা অনেক বড় লেয়ার পর্যন্ত, তখন হচ্ছে কি পাইলে এখানে তো স্কিন ফ্রিকশন একদম নাই বললেই চলে। তখন কি হয় স্কিন ফ্রিকশন উল্টারও কি করে, এইটা যে নিচের দিকে ঠেলছে এইটা এই সয়েল এই স্কিন ফ্রিকশন দিয়ে আর ওইটাকে নিচের দিকে ঠেলার চেষ্টা করে, এইটাকেই বলা হয় হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন, যে এটা ওর উপরের দিকে ঠেলা না দিয়ে নিচের দিকে ঠেলা দিতে থাকে। তারপরে এই গেল, তারপরে বিয়ারিং ক্যাপাসিটি, কম্প্যাকশন, পারমিয়াবিলিটি, শিয়ার স্ট্রেংথ, এগুলো কথা হয়ে গেছে। সয়েল এক্সপ্লোরেশন, সয়েল এক্সপ্লোরেশন কি আর সয়েল টেস্ট কি? সয়েল এক্সপ্লোরেশন মানে হচ্ছে আমরা যে সয়েল টেস্ট করি সেইটা। সয়েল টেস্টের মূল কাজ হচ্ছে গিয়ে সয়েলের টাইপ বের করা, তারপর হচ্ছে গিয়ে এটার ওয়াটার টেবিল বের করা, তারপর হচ্ছে সয়েলের স্ট্রেংথ বের করা। এইখান থেকে এই কথাগুলোই বলা আছে। ও আচ্ছা, এবং এই সবগুলা মিলাই টিলাই স্ট্রেংথ থেকে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি বের করা অথবা পাইল ক্যাপাসিটি বের করা, এবং আরেকটা জিনিস বের করার কথা বলি নাই, সেটা হচ্ছে সেটেলমেন্ট বের করা। এগুলাই হচ্ছে সাবসারফেস এক্সপ্লোরেশন বা সোজা বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে সয়েল টেস্ট। তারপরে সেফটি মেজার্স ফর এক্সকেভেশন, যদি আমরা কোথাও মাটি কাটতে চাই তখন আমি আপনাদেরকে বলি নাই, মাটি যদি কাটতে চাই কোথাও তখন যেই প্রবলেমটা হয় যে মাটি কাটতে গেলে মাটি এখানে ধসে পড়ে যেতে চায়, এই জন্য আমরা কি কি করতে পারি, একটা হচ্ছে এরকম স্লোপি গ্রাউন্ড করে কাটি, দ্বিতীয়ত হচ্ছে এখানে শোর পাইলিং দিয়ে দিই, তারপরে যদি এটা বেশি হয় তাহলে শোর পাইলিং দেই, তারপরে এটাকে অ্যাঙ্কর্ড শোর পাইলিং দেই, অ্যাঙ্করিং করে দিই, শোর পাইল দিয়ে অ্যাঙ্করিং করে দিই, তারপরে কি করি এরকম বেসমেন্ট করে এইগুলাকে এই অ্যাঙ্করিং করে দেই এবং এখানে ব্রেসিং অ্যাড করে দিই, এখানে কিং পোস্ট দিয়ে এই পাশে বেসিং দিয়ে দিই। যারা ওই বেসমেন্টের কনস্ট্রাকশন দেখেছেন তাহলে দেখতে পারেন, অথবা গুলশান এরিয়ায় প্রচুর এরকম কাজ হয়, সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে টু টাইপস অফ স্যাম্পল, একটা হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল, একটা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল। এটা বোঝার জন্য আপনাদের আমি কিছুই বলবো না, আনডিস্টার্ব স্যাম্পলিং, তারপরে এগুলা এই কম্প্যাকশন যেটা মডিফাইড প্রক্টর টেস্ট, এগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশনে পড়ানো হবে, ট্রান্সপোর্টেশন থেকে এইটা দেখে নিতে হবে, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট এইগুলা। আর আমি তেমন আলোচনা করব না, এই জিনিসটা আলোচনা করার জন্য আপনাদেরকে একটা লিংক আমি দিয়ে দিব, সেই লিংকটা ভিডিওটা আগে দেখতে হবে, ভিডিও দেখলে পুরা এসপিটি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ মুখে বললে এসপিটির জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আপনাদের যদি কিছু জানার থাকে বলতে পারেন, তখন আর কি